আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো এখানে একটা গ্রাফ দেয়া আছে। তো এখানে প্রথমে বলা হয়েছে যে শক্তি রূপান্তরের সময় সবসময় তাপ উৎপন্ন হয় একটি নির্দিষ্ট ভরের গ্যাসকে, যা আদর্শ গ্যাস নাও হতে পারে, ওকে ভালো কথা, একটি ঘর্ষণহীন পিস্টন বিশিষ্ট তাপ সুপরিবাহী ধাতব পাত্রের মাঝে আবদ্ধ করা হলো। গ্যাসের আয়তন, পৃষ্ঠর নড়াচড়া ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়েছে। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন করা যায়। এখানে একটি গ্যাসের চক্রাকারে পরিবর্তনের ক্ষেত্রে চাপ বনাম আয়তন লেখচিত্র দেখানো হলো। তিনটি অবস্থানের জন্য সংশ্লিষ্ট তাপমাত্রা চিত্রে উল্লেখ করা হলো। কিন্তু এখানে কোনো তাপমাত্রা অ্যাকচুয়ালি নাই, উল্লেখ তারা করেনি। তো তারা এটা প্রশ্নটা মেক করার পর মেবি চিত্রের এই ভুলটুকু তারা খেয়াল করেনি। এখানে একটা ভুল হয়ে গেছে যে তাদের কিন্তু এটা মার্ক করার কথা ছিল, কোনটা T1 এবং কোনটা T2। তো যেহেতু তারা মার্কটা করেনি, তাই আমাদের মতনই মার্কটা করে নিতে হচ্ছে। তো আমি এইখানে একদম শুরুর যে বিন্দুটা যেটা মার্ক করে দেখাচ্ছি সেটাকে T1 ধরেছি, আর এই বিন্দুকে T2 ধরেছি। তো আমি সেম গ্রাফটাকে আমি আমার এখানে উপস্থাপন করলাম তোমাদের জন্য। ঠিক আছে, সেম গ্রাফটাকে আমি এখানে উপস্থাপন করেছি। দেখতে পাচ্ছ যে আমি পয়েন্টগুলোকে এভাবে নামকরণ করেছি। যেহেতু এদিক বরাবর আমি ভিকে নোট করেছি, তাই ভি এর জন্য দুটো পয়েন্ট আমরা পাই। একটা হচ্ছে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে দিচ্ছি বিন্দুটাকে। এই বিন্দুটাকে আমি V1 ধরেছি। আরেকটা বিন্দু দেখতে পাচ্ছ, এই বিন্দুটাকে আমি V3 ধরেছি। আরেকটা বিন্দু এখানে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু ভি এর কোনো চেঞ্জ হয় নাই। দ্যাট মিন্স ভি চেঞ্জ হয়েছে শুধুমাত্র দুইটা পয়েন্টে। একটাকে আমি V1 ধরেছি, আরেকটাকে V2 না ধরে আমি V3 ধরেছি। আর পি এর চেঞ্জ হয়েছে দুটো পয়েন্টে, একটাকে আমি P1 ধরেছি, আরেকটাকে আমি P2 ধরেছি। আর টেম্পারেচার প্রথমটাকে ধরেছি T1, আর এটাকে ধরেছি T2, আর এটাকে ধরেছি T3। এবং তারা যেভাবে তীর চিহ্ন দিয়েছে ঠিক সেভাবে কিন্তু আমি মার্কটা করেছি। এবার প্রথম প্রশ্ন হচ্ছে T1 থেকে T2 অংশে কাজ কত। আচ্ছা, কৃতকাজের একটা সূত্র আছে। প্রথম অঙ্কটা সলভ করার পূর্বে আমি তোমাদেরকে সূত্রটা বলি। সূত্রটা হচ্ছে তাপগতিবিদ্যার যে সূত্রটা, সেটা হচ্ছে কৃতকাজের সূত্র DW ইকুয়ালস টু PdV। অর্থাৎ সোজা বাংলায় বললে এটা বলা যায় যে তাপগতিবিদ্যার ক্ষেত্রে, মানে কোনো একটা তাপের ঘটনায় তুমি যখন কৃতকাজ বের করতে যাবা, তখন তোমার করতে হবে কি, চাপ আয়তনের পরিবর্তন, অর্থাৎ চাপের সাথে আয়তনের পরিবর্তন গুণ দিতে হবে। পিটা কি, চাপ, আর ডিভিটা কি, সেটা হচ্ছে আয়তনের পরিবর্তন। অর্থাৎ চাপের সাথে যদি আয়তনের পরিবর্তন গুণ দাও, তাহলেই তুমি সুন্দর করে কৃতকাজ পেয়ে যাবা। এখন একটু খেয়াল করে দেখো, তোমার প্রথম তোমাকে বলা হয়েছে T1 থেকে T2 অংশে যাওয়ার সময়। এখন দেখো T1 কোনটা, T1 হচ্ছে তোমার এ বিন্দু, আর T2 কোনটা, T2 হচ্ছে তোমার বি বিন্দু। এখন এ থেকে যখন তুমি বিতে গেছো, দেখো এ থেকে যখন বিতে গেছো, তখন কিন্তু তোমার আয়তনের কোনো পরিবর্তন হয়নি, কারণ আয়তনটা V1-এ ছিল, বি বিন্দুতেও কিন্তু V1-এ আছে। অর্থাৎ তুমি এ থেকে যে বিতে গেলা, আয়তনের কিন্তু কোনো পরিবর্তন তুমি পাওনি। সেজন্যই আমরা বলি যে কৃতকাজের মান শূন্য, কারণ এক্ষেত্রে আয়তনের কোনো পরিবর্তন হয় না। যেমন তুমি এ থেকে বিতে গেছো, আয়তনের কোনো পরিবর্তন হয়নি, যার কারণে এখানে কৃতকাজ শূন্য। কিন্তু তুমি যদি আমাকে বলো যে স্যার এটা যদি সি হয়, এখন যদি আমি বি থেকে সিতে আসি, তাহলে কি কাজ হবে কিনা, আমি বলবো ডেফিনেটলি হবে, কারণ বি থেকে সিতে আসা মানে কিন্তু আয়তনের পরিবর্তন হওয়া, কারণ বিতে V1 এবং সিতে V3। ঠিক একইভাবে সি থেকে যদি তুমি এতে আসো, তাহলেও কাজ হয়, কারণ সিতে আয়তন হচ্ছে V3 আর এতে আয়তন হচ্ছে V1। বাট এ থেকে বিতে গেলে আয়তনের কোনো পরিবর্তন হয় না, বিধায় সেখানে কৃতকাজের মান শূন্য। অর্থাৎ প্রথম কথা হচ্ছে, আমি এখানে লিখে দিব যে DW ইকুয়ালস টু আমরা জানি PdV। তারপর লিখে দিব যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হয় না, আমি লিখে দিব যেহেতু আয়তনের পরিবর্তন শূন্য, অর্থাৎ DV ইকুয়ালস টু 0, সুতরাং DW ইকুয়ালস টু 0 জুল। শেষ, আমার প্রথম আনসার ক্লিয়ার। এবার দ্বিতীয় প্রশ্নে চলে আসি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাপমাত্রা T1 থেকে T2-তে যাওয়ার ফলে গৃহীত তাপ কত এবং প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। ওকে, এটার জন্য তোমার থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটার একটা ধারণা তোমার লাগবে। সেটা হচ্ছে, একটু বলি, তাপগতিবিদ্যার একটা প্রথম সূত্র আছে যেটাকে আমরা থার্মোডাইনামিক্স ফার্স্ট ল বলে থাকি। সেটা হচ্ছে, আমরা যখন কোনো একটা বস্তুতে তাপ প্রয়োগ করব, ধরো এটা একটা বস্তু, হ্যাঁ এটা একটা বস্তু, এখানে বস্তু না, এটা একটা পাত্র, এখানে গ্যাস আছে।
আমি যখন এই পাত্রে তাপ প্রয়োগ করব এবং যে তাপটা প্রয়োগ করব সেটাকে আমি ডিকিউ নামে আখ্যায়িত করতে পারি। সো আমার প্রয়োগকৃত তাপটা কি করবে, গ্যাসের একটা অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করবে, অর্থাৎ গ্যাসের ছোটাছুটিকে বাড়ায় দিবে, যেটাকে আমরা বলতে পারি ইন্টারনাল এনার্জি। অর্থাৎ আমার ডিকিউটা প্রথমে গ্যাসকে ইন্টারনালিভাবে কি করবে, শক্তিশালী করে ফেলবে, আর বাদ বাকি অংশটুকু পরিবেশের উপরে একটা কাজ করবে, যেটাকে আমরা ডিডাব্লিউ বলে থাকি। অর্থাৎ আমি যখন কোনো একটা গ্যাস পাত্রে তাপ প্রয়োগ করি তখন সেই তাপটা দুটো অংশে বিভক্ত হয়ে যায়, একটা অংশে ইন্টারনাল পরিবর্তন ঘটায় আর একটা পরিবেশের উপরে কাজ করে। অর্থাৎ সোজা কথায় আমি লিখে দিতে পারি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা হচ্ছে আমার মূল বিষয়। এখানে ডিকিউ হচ্ছে গৃহীত তাপ, ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি এবং ডিডাব্লিউ হচ্ছে কৃত কাজ। তাহলে তিনটা জিনিসকে একটু দয়া করে খাতায় নোট করে ফেলো। ফার্স্টে ডিকিউ ইকুয়ালস টু কী তাপ বলেছি, গৃহীত তাপ, ঠিক আছে। ডিইউ কি, ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর ডিডাব্লিউ কি, ডিডাব্লিউ হচ্ছে কৃত কাজ। এই তিনটারই তিন ধরনের সূত্র আছে। হ্যাঁ, এগুলো তাপগতিবিদ্যা যখন আমি পড়াবো তখন এগুলো ক্লিয়ার করে দিব। ডিকিউ বের করতে হয় কীভাবে দেখো, এন সিপি ডিটি। ডিইউ কীভাবে বের করতে হয় দেখো, এন সিবি ডিটি। আর ডিডাব্লিউ কীভাবে বের করতে হয় দেখো, পিডিভি। এই তিনটা সূত্র তুমি মাথায় রাখবা। তো আমি আবারও বলছি, ডিকিউ কীভাবে বের করতে হয় দেখো, এন সিপি একটা জিনিস একসাথে এটা ডিটি। আর ডিইউ কীভাবে বের করতে হয় দেখো, এন সিবি একটা জিনিস ডিটি একটা। আর ডিডাব্লিউ কীভাবে বের করতে হয় দেখো, পিডিভি। সিপি এবং সিবি এর কথা কিন্তু আমি দশম অধ্যায় করানোর সময় বলেছিলাম। সি মানে কি, সি মানে হচ্ছে সোজা বাংলায় ক্যাপাসিটি। গ্যাসের ক্ষেত্রে এই যে ক্যাপাসিটি না, এটাকে ক্যাপাসিটেন্স বলতে হবে। গ্যাসের ক্ষেত্রে ক্যাপাসিটেন্স হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে সিবি যেটাকে স্থির আয়তনে বলি, আর একটা হচ্ছে সিপি যেটাকে স্থির চাপে বলি, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড কনস্ট্যান্ট ভোলাম। অর্থাৎ এখানে দুই ধরনের ক্যাপাসিটেন্স হয়। মানে আপনি যখন একটা গ্যাসে তাপ প্রয়োগ করবেন, তাপটা সে যে ধারণ করে নেবে, সেই ধারণের আবার দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে স্থির আয়তনে সে এক ধরনের রেসপন্স করবে, স্থির চাপে সে এক ধরনের রেসপন্স করবে। সেজন্য ক্যাপাসিটেন্সটা দুই ক্যাটাগরির, একটা হচ্ছে সিভি আর একটা হচ্ছে সিপি। এবং আমি কিন্তু পড়িয়েছিলাম গামা ইকুয়ালস টু সিপি ডিভাইডেড বাই সিভি। যাই হোক, এগুলো অতিরিক্ত কথা, এগুলো আমার লাগবে না। তিনটা সূত্রই আমার মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ডিকিউ, একটা হচ্ছে ডিইউ, একটা হচ্ছে ডিডাব্লিউ। এবং ডিকিউ গৃহীত তাপ, ডিইউ অভ্যন্তরীণ শক্তি এবং ডিডাব্লিউ কৃত কাজ। তাহলে কোনো গ্যাসে যখন তাপ প্রয়োগ করা হয় তখন কি হয়, তার একটা অংশ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করে আর একটা অংশ বাহ্যিক কাজ করে, অর্থাৎ ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এবার আমরা সিম্পলভাবে গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। খতে আমাকে বলেছে তাপমাত্রা T1 থেকে T2-তে উন্নতির ফলে গৃহীত তাপ, অর্থাৎ আমার কতে যেটা করতে হবে সেটা হচ্ছে তাপমাত্রা যে T1 থেকে T2-তে গেছে, এই ক্ষেত্রে কতটুকু তাপ গৃহীত হয়েছে, অর্থাৎ ডিকিউ এর মান বের করতে হবে এবং অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ ডিইউ এর মান বের করতে হবে। এই দুটো কাজ করতে পারলে আমার অঙ্ক শেষ। আর ক নাম্বার প্রশ্নে আমি আনসার করেছি যে T1 থেকে যখন T2-তে গেছে, মানে ক নাম্বার প্রশ্নে যেটা আমি আনসার করেছি মূলত সেটা হচ্ছে T1 থেকে যখন T2-তে গেছে, এই যে এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে গেছে তখন কৃত কাজের মান 0, অর্থাৎ ডিডাব্লিউ ইকুয়ালস টু 0। তো আমার মোটামুটিভাবে এটা হচ্ছে ফিগার। এখানে ডিকিউ এবং ডিইউ আমার বের করতে হবে। তো প্রথমে আসো আমি ডিইউ বের করি। আমি লিখে দিব স্যারকে, ডিইউ সূত্র হচ্ছে আমি জানি, স্যারে আমাকে শিখাইছে এন সিভি ডিটি। তো আমি এনকে রেখে দিলাম, সিভিকে রেখে দিলাম। এবার ডিটি মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য। এটা হচ্ছে যেখানে ছিল আর যেখানে গেছে, ছিল T1-এ, গেছে T2-তে, T1-এ ছিল T2-তে গেছে, দ্যাট মিনস এটা হবে T2 মাইনাস T1। শেষ। তাহলে আমি অভ্যন্তরীণ শক্তি বের করে ফেলছি। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমি জানি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, বাট আমরা জানি এক্ষেত্রে কোনো কাজ হয় নাই, অর্থাৎ ডিডাব্লিউ কিন্তু 0। মানে T1 থেকে যখন T2-তে গেছে তখন ডিডাব্লিউ কিন্তু 0, দ্যাট মিনস ডিইউ এর মান একটু আগে বের করলাম, এন সিবি T2 মাইনাস T1, আর এটা হচ্ছে ডিকিউ আর প্লাস 0, অর্থাৎ এক্ষেত্রে কৃতকাজের মান 0। তো যার কারণে আমার থেকে এখানে কৃতকাজের মান 0 হওয়ার কারণে আমার ওই ডিকিউ এবং ডিইউ এর মানটা সমান হয়ে গেছে, এবং ডিকিউ আর ডিইউ এর মান কিন্তু সমান হয়ে গেছে। খেয়াল করো, ডিকিউ এর মানও কিন্তু সেম আসছে কারণ কৃতকাজ 0। দ্যাট মিনস এই প্রশ্নে আমরা আনসারটা করেছি এবং আমরা দেখতে পেয়েছি যে ডিকিউ অর্থাৎ গৃহীত তাপ
ইকুয়ালস টু ইন্টারনাল এনার্জি, অর্থাৎ আমি যা তাপ তার থেকে যা তাপ এখানে দিয়েছি, অর্থাৎ যা তাপ গৃহীত হয়েছে সবটুকুই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়েছে, বাহ্যিক কোনো কাজ হয় নাই। আর এই প্রসেসটাকে আমরা বলতে পারি আসলে বাহ্যিক কোনো কাজ না হলে সেই প্রসেসটাকে আমরা বলতে পারি সম আয়তন প্রক্রিয়া বা আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস, অর্থাৎ বাংলা এটাকে আমরা বলতে পারি সম আয়তন প্রক্রিয়া। শেষ। তাহলে আমাদের খ নাম্বার আনসারও ক্লিয়ার। এবার চলে আসি গতে। হ্যাঁ, আমি কিন্তু খও করে দিছি, এবার গতে চলে আসি। গ নাম্বার যখন আনসার করব সেখানে বলেছে তাপমাত্রা T2 থেকে T3 এ পরিবর্তনের ফলে। আমাকে বলেছে তাপমাত্রা যখন T2 থেকে T3 তে পরিবর্তনের ফলে গৃহীত তাপ, এটা তো অনেক দেখা যাচ্ছে না, আচ্ছা যাই হোক, তাপমাত্রা T2 থেকে T3 তে পরিবর্তনের ফলে গৃহীত তাপ কত এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, অর্থাৎ গৃহীত তাপ এবং অভ্যন্তরীণ শক্তি নিয়ে আমার কথা বলতে হবে। ফাইন, আসো তাহলে আমি এই চিত্রটা থেকে এটা আমার থেকে বুঝতে হবে। হ্যাঁ, এই চিত্রটা থেকে আমি বোঝার জন্য চেষ্টা করব। আচ্ছা যাক, এই চিত্রটা থেকে যেহেতু বুঝবো, তো এই ক্ষেত্রে আমি একটা ছোট কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে এই চিত্রটাকে আমার একটু এখানে আবার আঁকি দেখাতে হবে। গ নাম্বার আমরা করতেছি, তো গ নাম্বার করার জন্য আমি প্রথমে একটা গ্রাফ দিলাম, ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা গ্রাফ। তারপর আমি এইখানে ত্রিভুজটা এঁকে নিলাম। হ্যাঁ, ওকে, এটা একটু সুন্দর হলে ভালো হইতো। ফাইন, আমি এঁকে নিলাম। মনে করো, একটু ধরে নাও, একটু 19-20 হলেও এটাকে একটু ঠিক ধরে নাও। তাহলে এখানে ছিল একটা পয়েন্ট, এটাকে আমি T2 পয়েন্ট বলতেছি, মানে প্রথমবার এভাবে গেছে, পরের বার এখান থেকে এভাবে গেছে এবং এখান থেকে এভাবে আসছে। তো এই পয়েন্টটাকে আমি বলতেছি মনে করো T2, আর এই পয়েন্টটাকে আমি বলতেছি T3। ওকে, তো আমাকে বলা হয়েছে যে T2 থেকে যখন T3-তে আসছে তখন আমার গৃহীত তাপ বের করতে হবে এবং গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ T2 থেকে T3-তে আসার কারণে, মানে যখন T2 থেকে T3-তে আসছে তখন আমার গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে হবে এবং গ্যাসের আমার থেকে বের করতে হবে এখানে গৃহীত তাপ কত, অর্থাৎ এটা বের করতে হবে। তাহলে আমার ডিইউ বের করতে হবে এবং ডিকিউ বের করতে হবে, আর অতিরিক্ত হিসাবে আমি ডিডাব্লিউটাও বের করে নিচ্ছি, কৃতকাজ। তো কৃতকাজ বের করার একটা সিস্টেম তোমাদেরকে আমি একটু শিখাই দিই, এটা খুব সুন্দর একটা সিস্টেম। সেটা হচ্ছে মনে করো T2 থেকে সে T3-তে আসছে, তো T2 থেকে T3-তে আসার কারণে সে কিন্তু একটা কি তৈরি করছে, দেখো একটা ট্রাপিজিয়াম তৈরি করছে। এটাকে যখন তুমি এভাবে চিন্তা করবা তখন কিন্তু একটা ট্রাপিজিয়ামের আকৃতি হয়। দেখো T2 থেকে যখন T3-তে আসছে তখন কিন্তু একটা মনে করো একটা ট্রাপিজিয়াম আকৃতি সে তৈরি করছে। যদি এটাকে এভাবে সংযুক্ত করে দাও, এভাবে সংযুক্ত করে দাও, একটা ট্রাপিজিয়াম সে তৈরি করছে। তো ট্রাপিজিয়ামটা কেমন একটু দেখো, এইভাবে সোজা রেখাগুলো হচ্ছে না যে, ওকে ফাইন, আমি এইভাবে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু একটা ট্রাপিজিয়াম তৈরি হয় এবং ট্রাপিজিয়ামটা কেমন সেটা হচ্ছে এটা এখানে যুক্ত, এটা এখানে যুক্ত, এভাবে যুক্ত করো, তাহলে এটাকে কিন্তু দেখতে একটা ট্রাপিজিয়ামের মতন মনে হচ্ছে, রাইট? তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মনে রাখবা, এখানে একটা সহজ সিস্টেম। কখনো যদি এই টাইপসের অঙ্ক পাও তখন এক্ষেত্রে তুমি যে বিন্দু থেকে, যেমন তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে ঘটনাটা নির্ণয় করতে চাচ্ছ, কারণ তোমাকে বলেছে T2 থেকে T3, অর্থাৎ এটা T2 এবং এটা T3। এখন T2 থেকে T3-তে আসার কারণে সেটা যে ক্ষেত্রফলটা তৈরি করছে সেটার ক্ষেত্রফল নির্ণয় করলে কিন্তু অটোমেটিক্যালি তোমার অঙ্ক হয়ে যাবে, মানে কৃতকাজ হয়ে যাবে। তাহলে আসো প্রথমে কৃতকাজ বের করি। আমি এটার নাম দিয়েছিলাম V1 আর এটার নাম দিয়েছিলাম V3, V1 এবং V3 দিয়েছি। ওকে, আর এটার নাম দিয়েছিলাম আমি P2 আর এটার নাম দিয়েছিলাম আমি P1। ওকে, তাহলে এটাই হচ্ছে মূলত আমার জিনিস। এবার আসো, আমি এই যে ট্রাপিজিয়ামটা এঁকেছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হয় কিভাবে? হাফ ইন্টু, ওকে, হাফ ইন্টু কী ছিল? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে আসো, এই ট্রাপিজিয়ামটা সমান্তরাল বাহু, একটা হচ্ছে P1, যেটা পুরো রেখাটা আমি মার্ক করে দেখাচ্ছি, পুরো রেখাটাই হচ্ছে P2, একটা হচ্ছে P2, আরেকটা বাহু হচ্ছে এটা, যেটাকে আমরা P1 বলতে পারি। তাহলে P2 হচ্ছে পুরাটা আর P1 হচ্ছে এটা। তাহলে হাফ ইন্টু P2 প্লাস P1, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এইটা এবং এটা, অর্থাৎ P2 এবং P1।
এটার নাম হচ্ছে P2 আর এটার নাম হচ্ছে P1। আমি একটু তোমাদেরকে লাল কালার দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে তোমার P2 আর এটা হচ্ছে P1, অর্থাৎ P2 মানে হচ্ছে পুরো লম্বাটা আর P1 মানে হচ্ছে ওই ছোটোটা। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু কী করতে হয়, ডিস্টেন্স দিতে হয়, অর্থাৎ এই B1 থেকে V2 এর পার্থক্য, এখানে যে বাহুটা সেটা দিতে হবে। তাহলে সেটাকে কি বলতে পারি, সেটাকে বলতে পারি V3 মাইনাস V1, অর্থাৎ হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল আর সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর মনে রাখবা T2 থেকে T3-তে আসার কারণে যে ট্রাপিজিয়ামটা তৈরি হয়ে গেছে সেই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হচ্ছে আসলে এটা, আর ওই ক্ষেত্রফলটাই অটোমেটিক্যালি কৃতকাজ হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ তুমি আসলে এখানে কৃতকাজটাই এখন টেকনিক্যালি বের করে ফেলছো। তাহলে কৃতকাজটাকে আমি ফার্স্টে একটু লিখে রাখি। কৃতকাজ DW ইকুয়ালস টু হাফ P2 প্লাস P1 V3 মাইনাস V1। শেষ, কৃতকাজ বের করা শেষ। আচ্ছা, তারপর তোমার থেকে কৃতকাজটা বের করার কথা ছিল না, বাট বের করে ফেলছি। আমার বের করতে হবে মূলত DQ এবং DU। আর DU বের করার সিস্টেম কী শিখাইছি আসো, DU বের করার সিস্টেম শিখাইছি প্রথমে একদম NCB DT, তারপর লিখো NCB DT মানে হচ্ছে পার্থক্য। এখন তোমাকে স্যারে প্রশ্ন করেছে T2 থেকে T3, দ্যাট মিন্স এখন পার্থক্য হচ্ছে T3 মাইনাস T2। শেষ, তাহলে DU বের করে ফেললা। DW আর DU যদি বের করে ফেলো তাহলে DQ বের করা তো তোমার জন্য সোজা। DQ ইকুয়ালস টু DU প্লাস DW, দ্যাট মিন্স DU হচ্ছে NCB T3 মাইনাস T2 প্লাস হাফ P2 প্লাস P1, আর এখানে হচ্ছে V3 মাইনাস V1। শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ঘ নাম্বারের ব্যাপারটাও আমি সলভ করে দিলাম। তো মোটামুটিভাবে পুরো অ্যাসাইনমেন্টের ব্যাপারটাই একদম ব্যাখ্যা সহকারে আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা বুঝে শুনে পুরোটাই করো আর করে আমাকে জানাইও। আর পাশাপাশি আমি তোমাদের সুবিধার জন্য পিডিএফটাও গ্রুপে দিয়ে দিচ্ছি। সো সবাই ভালো থাকবা, দোয়া করবা, আর অবশ্যই অ্যাসাইনমেন্ট করে আমাকে জানাবা। আর যদি কারো কোনো প্রবলেম হয় তাও আমাকে একটু জানাবা। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।